আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো খুব সকালেই আজকে নাস্তা তৈরির জন্য রেডি হয়ে গিয়েছি, কারণ বড় ছেলের পরীক্ষা চলছে। তো পরোটা বানাবো। পরোটার জন্য সব প্রিপারেশন নিয়ে রেখেছি। এখন জাস্ট রুটিগুলি বানিয়ে ভেজে ফেলবো। তো বড় ছেলে বলছিল ওর জন্য একটু এগ রোল করে দিতে। তো এগ রোলটা ওর জন্য করে নিয়েছি, আর সাথে ওকে করতে গিয়ে দেখা গিয়েছে যে বাকি ২ ছেলে এটাই চাইবে। তো সবার জন্য পরে এগ রোলই করেছি। আর আমার হাসব্যান্ড ভাত খেয়েছে, তো আবার রুটিটা তেমন পছন্দ করে না, সবসময়ই বলি। বিকালের নাস্তার কথা চিন্তা করে পরোটাটা একটু বেশি করেই বানিয়েছি। যেহেতু গরুর মাংস রান্না করা আছে, তো বিকালে পরোটা আর গরুর মাংস নাস্তা হিসেবে দিয়ে দিব। আর বিকালের নাস্তাটা সবসময় যে খুব মনোযোগ দিয়ে বা খুব আনন্দের সহিত বানানো হয় তা কিন্তু না, খুব ঝামেলা লাগে মাঝে মাঝে বিকালের নাস্তাটা তৈরি করতে। তাই চিন্তা করে একটু বেশি করে পরোটা বানিয়ে রেখেছি। আর এভাবে পরোটাটা রেখে দিলে ফ্রিজে কিছুই হয় না। তো এটা আমি বাংলাদেশি ব্লগার মমরিয়া আপুর চ্যানেলে দেখেছি, আপু এইভাবে পরোটাটা ফ্রিজে রেখে দেয়। তো আমি দেখেছি এভাবে আসলে ভালোই হয়। আর আমি যেভাবে রাখি একদম পরোটা বানিয়ে একটু হালকা সেকা দিয়ে রেখে দিই। তো ওইভাবে রাখলে দেখা যায় পরোটাটা পরে ভাজলে একটু শক্ত লাগে, খেতে আমার কাছে এতটা ভালো লাগে না। তবে এইভাবে তৈরি করলে কিন্তু একদম সাথে সাথে বানানো পরোটার মতোই লাগে। আসলে একেকজনের টেকনিক একেক রকম। তবে সবার টেকনিক যে ভালো হবে বা সবারটাই যে খারাপ হবে তাও কিন্তু না। তো আমি যেটাই ভালো লাগে, যে মনে হয় এটা আমি করে দেখতে পারি, তো আমি ট্রাই করি। আমার কাছে যদি মনে হয় যে এটা ভালো হয়েছে, তো আমি ওই আমারটা রেখে ওইটাই ট্রাই করি বা ওইটাই সবসময় ফলো করি। আর আমার কাছে হচ্ছে কাজটা পারফেক্ট হইলেই হলো। আর এগ রোলটা আমি সাধারণত যেভাবে বানাই, তো আজকে আর সেভাবে বানাচ্ছি না। আমি যেহেতু একটু সবজিটা বাড়িয়ে দিব আর চিজ দিব, তো চিজ দিলে দেখা যায় ওইভাবে রোল করলে ভিতরে চিজটা গলতে চায় না বা ভালো করে মেল্ট হতে চায় না। এজন্য আমি চিজটা দিয়ে তারপরে রুটিটাকে জাস্ট ২ ভাঁজ করে দিয়েছি। তো এইভাবে একটু ওলটপালট করে ভেজে নিয়েছি। তো এভাবে দেখা যায় চিজটা সুন্দর গলে যায়। আর কি বলবো, আমার বড় ছেলের বেশি চিজ পছন্দ ২ ছেলের থেকে। তো ও সব খাবারেই বলবে যে এই ধরনের খাবারগুলোতে আম্মু একটু চিজ দিয়ে দিও তো। তো ওর খুব মাইগ্রেনের প্রবলেম। তো এই মাইগ্রেনের যাদের প্রবলেম আছে তাদের নাকি চিজ জাতীয় খাবার বা দুধ জাতীয় খাবারটা একটু কম খেলে ভালো। আর কিন্তু আমার ছেলে দেখা গিয়েছে যে দুধ জাতীয় যে খাবারগুলি আছে, চিজ বলেন, তারপরে দই, এই ধরনের খাবারগুলি তার খুবই পছন্দ। তো কী করব, আর ওর যখন মাইগ্রেনের ব্যথা শুরু হয় তবে খুব খারাপ অবস্থা হয়, একদম কোনো ওষুধই কাজ করে না বমি না হওয়া পর্যন্ত। আর সহজে বমিও হয় না। তারপরেও ছেলের পছন্দ, যেহেতু পরীক্ষা চলছে তাই একটু দিলাম। তবে সবসময় যে চিজটা ইউজ করি বা সব খাবারেই দেই বা খুব কমন হয়ে গিয়েছে এরকম না, তবে খুব কমই আমি চিজটা ইউজ করার চেষ্টা করি। সাধারণত পিৎজা বানালে আমি চিজটা বেশি ইউজ করি, তো অন্য খাবারগুলোতে খুব কমই। ১৫ দিনে হয়তো একবার চিজ খাওয়া হয় এইরকম আর কি। তো এই তো চিজটা দেখেন কীভাবে সুন্দর মেল্ট হয়ে গিয়েছে। তো সবারটাই যার যার মতো করে একটা একটা করে দিয়েছি, কারণ একসাথে সবারটা করে নেওয়া সম্ভব হচ্ছিল না, সবাই দাঁড়িয়েছিল। আর বড় ছেলে যেহেতু পরীক্ষা চলছে, ওর স্কুলে চলে যাবে, তো ওকেই সবার আগে দিয়েছিলাম। আর মেজো ছেলের আজকে পরীক্ষা নেই, তো ও বাসায় আছে, তো ওরটাই এটা সবার পরে করে দিয়েছি। ৩ বার রান্নার পরেই যদি রান্নাঘরটা গোছানো না হয় তাহলে রান্নাঘরটা অনেক বেশি এলোমেলো হয়ে যায়। তো সকালের নাস্তাটা যেহেতু আজকে একটু ভারী হয়েছে, তো রান্নাঘরটা অনেক বেশি এলোমেলো হয়েছে, অগোছানো হয়েছে। তো পুরা রান্নাঘরটা আবার গুছিয়ে নিয়েছি। আর এভাবে না গুছিয়ে নিলে দেখা যায় আমার কাছে ভালো লাগে না। তো আমি যখনই রান্না করি, তো রান্নার শেষে হয় গুছিয়ে রাখি, না হয় রান্নার আগে আবার পুরা গুছিয়ে নিই। তো এখন আমি একবারে পুরা রান্নাঘরটা গুছিয়ে নেব। তো রান্নাঘর গুছাতে গুছাতে এত বেশি ঘেমে গিয়েছিলাম আর এত বেশি গরম লাগছিল, কি বলবো, বাইরে কিন্তু বৃষ্টি, তারপরেও কিন্তু মানে ঘেমে অস্থির। আমার রান্নাঘরে যেহেতু উপরে ফ্যান আছে, তো যখন রুটি বানাতে যাই তখনই দেখা যায় অনেক বেশি আটা উড়ে সব কিছুতে পড়ে যায়। তো এই জন্য মোছামুছিটা একটু বেশি করতে হয়। আর এই যে তেলের জারটা আমি এই ঝুড়িতে রেখেছি এই কারণে যে এটা দিয়ে যখন তেল ঢালি তখন তেল দেখা যায় সামান্য পড়ে। তো এই পড়ার কারণে যে জায়গাটায় রাখি, তো ওই জায়গাটা অনেক বেশি তেল চিটচিটে বা তেল কাস্টের মতো হয়ে যায়। এজন্য আমি এই ঝুড়িটাতে রেখেছি, যেন ঝুড়িটা আমি ধুয়ে ফেলতে পারি। তো এইখানে যেহেতু রুটি বানাই, তো দেখা যায় এটার উপরে গিয়ে আটাগুলি পড়ে যায়, তো এজন্য এটাকেও ভালো করে মুছতে হয়। আর আমার যে চপিং বোর্ডগুলো আছে, তো আমি এখানেই চপিং বোর্ডগুলো রাখি, আসলে কোথায় রাখবো, রাখার জায়গাও পাই না। আর এইখানে আমি উপরে একটা
ডাইনিংয়ের যে প্লাস্টিক, তো প্লাস্টিকটা বিছিয়ে নিয়েছি। এইজন্য আমার এখন একটু সুবিধা হয়েছে। এই জায়গাটাতে কাজ করতে কোনো অসুবিধা হয় না। তো কিছু কাজও করে নিচ্ছিলাম। লবণের কৌটাগুলো একদম খালি হয়ে গিয়েছিল। তো এগুলো একদম ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন লবণগুলা ঢেলে নিচ্ছি। তো আমার যেই সব মসলার জারগুলা খালি হয়, তো আমি চেষ্টা করি সাথে, সাথে ধুয়ে ফেলার জন্য। তো ধুয়ে আবার নতুন করে রিফিল করার জন্য। তো শুকনা মরিচের গুঁড়াও শেষ হয়ে গিয়েছিল। তো শুকনা মরিচেরটাও আমি রিফিল করে নিয়েছি। আর মরিচের প্যাকেটের মধ্যে এরকম মরিচ ছিল যে এটাতে নিবেও না, আবার খুব বেশি থাকবেও না। তো এটা আবার একটু রেখে দিয়েছি, পরে আবার খালি হলে ভরে নিব। আমার রান্নাঘরে যে শুধু আমি একা হাতে কাজ করি বা একা হাতে সব কিছু ম্যানেজ করি তা কিন্তু না। আমার ছেলেরা কিন্তু এসে রান্নাঘরেও অনেক ওলটপালট করে। ওদের কোনো কিছু দরকার হলে দেখা যাবে সব ওলটপালট করে ফেলবে। তো যেমন লবণ মরিচ দিয়ে আমার ছেলেরা জাম্বুরা, শসা, তারপরে কাঁচা আম এগুলা খেতে খুব পছন্দ করে। কিন্তু লবণ মরিচ যখন নিবে জায়গাটা আর জায়গায় রাখবে না। তো কোনো রকম নিয়ে শুধু চলে আসবে। তো এরকম অনেকই হয়, যেমন চামচ বের করলে একটা বের করতে গেলে আরেকটা বের হয়, তো ওইটা আর রাখবে না, যেটা দরকার সেটা নিয়ে যাবে। তো এগুলি করলে দেখা যায় কাজটা বেড়ে যায়। তো সব কাজের বেলায় দেখা যায় এরকম করে। তো ওরা যখন আরও ছোট ছিল তখন কিন্তু এরকম ছিল না। এ যা কাজ ছিল ঘরের খুব সুন্দর করে গুছিয়ে রাখতো, বা বললে যে তোমার টেবিলটা গুছাও, তোমার জামা কাপড়গুলি গুছিয়ে রাখো, তো সুন্দর করে গুছিয়ে রাখতো। এখন মনে হয় বড় হয়ে যাচ্ছে, তো এগুলো আর করতে চায় না। তবে আমার মেজো ছেলে খুব গুছানো ছিল। এখন দেখি ওই সবচেয়ে বেশি অগোছানো হয়ে গিয়েছে। আর বড় ছেলে সবচেয়ে বেশি অগোছানো ছিল। এখন দেখি ও অনেক গুছানো হয়ে গিয়েছে। জানি না সময়ের সাথে, সাথে আসলে কত চেঞ্জ হবে। এখন তো টিনেজ বয়স চলছে, তো সময়ের সাথে, সাথে আরও কত চেঞ্জ হবে ঠিক জানি না। তবে ছোট ছেলেকে দেখি, বড় ২ ছেলেকে দিয়ে যে কাজ করাতে পারতাম, তো ছোট ছেলে এখন ওই কাজগুলা করে। তবে ভাবি যে ও যখন ওদের মতো বড় হবে তখন আর কোনো কাজ করতে চাইবে না, এটাই স্বাভাবিক। তো আমি এই রান্নার পরে যে কিছু জমেছিল সবকিছু একটু ধুয়ে নিলাম। আর এত বেশি গরম লাগছিল আর অস্থির লাগছিল, তো আমি পরে গোসল করে নিয়েছি। আর আমার নাস্তা করা হয়নি, তো সবাইকে নাস্তা দিয়েছি, আমার নাস্তাটা হয়নি। তো সবশেষে এসে আমার নাস্তাটা আমি রেডি করেছি, প্রায় তখন 11টা বাজে। তো একটু দেরি করেই নাস্তাটা করেছি, যেহেতু সকালে হালকা পাতলা একটু কিছু খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছিল, পাশের ভাবি আম দিয়েছিল, তো একটা আম খেয়েছিলাম। এজন্য আর নাস্তা করার জন্য তেমন একটা আগ্রহ তৈরি হয়নি, বা খুব বেশি খিদেও লাগেনি। তো আমার জন্য আমি একটা পরোটা ভেজে নিচ্ছি আর একটু গরুর মাংস নিয়ে নিয়েছি। ঢাকা শহরে ফ্রেশ কিছু পাওয়া তো এটা খুব টাফ। আর ফ্রেশ শাকসবজি এটা তো চিন্তাই করা যায় না। তো ২ দিন পরে ঢাকায় ঢুকে শাকসবজি। তো নিজের গাছের অল্প হোক বেশি হোক, তো যেরকমই সবজি এটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমার গাছে ২ টা বেগুন হয়েছে। তো এই পর্যন্ত এই গাছ থেকে আমি ১০ টার মতো বেগুন খেয়েছি। আর ২ টা করেই বেগুন হয়, বেশি হয় না। তো একবার শুধু ৩ টা হয়েছিল। তবে ২ টা বেগুন, তারপরে পুঁইশাক আর আলু। তো এই ৩ টা দিয়ে আমি একটা সবজি রান্না করেছি। তো এই সবজিটা আমি প্রায়ই রান্না করি তেল ছাড়া, হলুদ, মরিচ আর একটু রসুন দিয়ে। তো এই সবজিটা দেখা যায় আমার মেজো ছেলে পছন্দ করে। তো ও তেমন সবজি খেতে চায় না। তো চিন্তা করলাম যে এভাবেই রান্না করি। আর এইখানে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়েছে। তো ৫ টা গাছ ছিল। এখন মরতে, মরতে শুধু এই একটা গাছই বেঁচে আছে। তো এই তো আমার এইখানে পুঁইশাকগুলা বড় হয়েছে। তো ভাবলাম যে পুঁইশাক, বেগুন আর আলু দিয়ে একটু নিরামিষ রান্না করি। তো এটা একদমই তেল ছাড়া রান্না করি আমি। এখানে পুদিনা পাতার গাছটা তো ২ টা গাছ ছিল। একটা গাছ জানি কেন মরে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। তবে আরেকটা গাছ খুব সুন্দর বড় হচ্ছে। আর এই যে পুর্তলিকা, তো এই পুর্তলিকাটা কিন্তু আমি শুধু পানিতে রেখেছি। আর পানিতে রাখার পরেও দেখেন খুব সুন্দর ফুল ফুটে প্রতিদিনই। তো পানিতেও মনে হয় পুর্তলিকা হয়, শুধু মাটিতে না। তো আমি ভাবছি যে একটু পানিতে রেখে দিব। তবে আমার মনে হয় আলো বাতাস লাগবে, ঘরের ভিতরে হবে না। আর এখানে আমি সবজিগুলা কেটে নিয়েছি। তো ঘরে কিছু বেগুন ছিল। তো ওই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর হচ্ছে তো আমি গাছের সবজি। তো এখানে আমি শুধু ২ টা আলু দিয়েছি। পুঁইশাক আর বেগুনগুলা কেটে একদম ধুয়ে নিয়েছি। তো আমি খুব সিম্পলভাবেই রান্না করি। আর ২ টা রান্না একসাথে বসিয়ে দিয়েছি। আর যেহেতু গরুর মাংস আছে তো চলে যাবে। আর এখানে আমি হলুদ, মরিচ আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি আর লবণ এই। তো রান্নাটা আর পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তবে ভিডিওটা আমি মনে হয় অন করতে ভুলে গিয়েছিলাম। তো মাঝে, মাঝে এরকম হয়, দেখা যায় ভিডিও করছি কিন্তু পরে আর ভিডিও খুঁজে পাই না। পরে মনে হয় যেন এই ভুলটাই করেছি। হয়তো ভিডিওতে চাপ দিইনি অন হওয়ার জন্য। তো এটাই মনে হয় এবার হয়েছে। তো আর
বাকি অংশটুকু নেই। তো সবসময় এভাবেই রান্না করি আর কি। আর কিছুই না, সাথে জাস্ট এটা সিদ্ধ হবে আর রান্না হবে এটুকুই। একেক অঞ্চলের রান্না একেক রকম হবে, এটাই স্বাভাবিক। তবে আমাদের যারা নরসিংদী অঞ্চলের আছেন, তো তারা মনে হয় জানেন যে এইভাবে আমরা নিরামিষটা রান্না করি বা নিরামিষটা খাই। আর এপাশে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুনটা ভাজি করব। তো আগে বেগুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। তো বেগুন ভাজিটা আমি এভাবেই করি। পরে জাস্ট পেঁয়াজ মরিচের মধ্যে চিংড়ি মাছটা একটু ভুনিয়ে তারপরে আমি বেগুনটা দিয়ে দিব। আর ডিম আছে একটু একটু করে নেড়ে নেড়ে রান্না করব। তো এই রান্নার ফাঁকে একটু রান্নাঘরের কাজ করেও নিয়েছিলাম। তো এইতে পলিথিন রাখার যে এটা কি বলবো, তো এটা আমি দারাজ থেকে নিয়েছিলাম। তবে খুব বেশি কাজেরও না, আবার খুব বেশি ফেলনাও না। তো এটাতে দেয়ালে লাগানোর জন্য একটা প্লাস্টিকের উম দেওয়া ছিল কিছু একটা, তো এটা আমি হারিয়ে ফেলেছি। এজন্য আমি এখানে একটা পিন তারকাটা আর কি, তো তারকাটা দিয়ে লাগিয়ে রেখেছি, এজন্য এটা খুব বেশি নড়ে। আর এই তো এই জায়গাটাতে আমি এই ২ টা ফুলদানি রেখে দিয়েছি। তো এই ২ টা আমার আগেই ছিল ঘরে। তো ২ টা একই রকম কালার করে নিয়েছি। আর এই জায়গাটা যেহেতু খালি আছে ভাবলাম রেখে দেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।